নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিমল করের লেখা গল্প মশারি। ঝঙ্কারটা ঠিকমতো ওঠে না। ভুল ঘাটে আঙুল পড়ে সুরটাই কেটে যায়। মণিমাসি তাকিয়ে থাকেন। ওরা আসছে। ওরা দুজন, একটি ছেলে ও একটি মেয়ে, কনক আর তরু। বেলফুলের ঝাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে কনক থামে প্রথমে, তরু তারপর। চাঁদের মরা আলোয় দুটো মুখ অস্পষ্টভাবে দেখা যায়। দুটি দেহ, একটি দেহ নুয়ে পড়ে বেলফুলের ঝাড়ে, আরেকটি ছবির মতো দাঁড়িয়ে থাকে। কনক কটি বেলফুল তুলছে মণিমাসি বুঝতে পারেন। অস্পষ্ট আলোতেও অনুমান করতে পারেন একটি হাত আর একটি হাতের মুঠোয় ফুলগুলো গুঁজে দিচ্ছে। তরুর খোঁপায়ও হাত দিচ্ছে কনক। দুটো ফুল হয়তো আলতো করে চুলে সাজিয়ে দিল। মণিমাসি দেখতে পান না, তবে অনুমান করতে পারেন। ম্লান জ্যোৎস্নায় একটি মুখের পুরু ঠোঁটের গায়ে হাসি খেলছে, আর একটি মুখের দুগালে নরম আঁচের ছোঁয়া। দুটি দেহের স্বতন্ত্র হৃৎপিণ্ড দুটো সমতলে কাঁপছে হয়তো। খুশিতে দুটো বুক রাত পাখির মতো আকাশের তলায় পাখা মেলছে বোধহয়। তবু হয়তো ভীরু লজ্জার কৃত্রিম ভঙ্গিমা আছে। আর চোখে মণিমাসিকে দেখিয়ে তরু বোধহয় বলছে, আহ, কি করো? মণিমাসি দেখতে পাচ্ছে যে। দেখুক, জবাব দিচ্ছে কনক হাসি ঠোঁটেই। অন্যায় কাজ তো কিছু করিনি। বইয়ের খোপায় দুটো ফুল গুঁজে দিচ্ছি। মুখে আঁচল চাপা দিয়ে তরু হাসলেও হাসতে পারত। মুখে আঁচল চাপা দিয়ে না হাসুক, তবু তরু নিশ্চয় দুটো গালের নরম আঁচকে আরও একটু উষ্ণ করে বলছে, বউ না আর কিছু? আগে বউ হই, তারপর বলো। পা চালিয়ে দিয়েছে দুজনেই। কনক বলছে, বউ হতে আর বাকি কি, আর তো কটা দিন। মণিমাসিকে মুখ ফুটে আজ কথাটা জানিয়ে দিয়ে কালই কলকাতা পালাবো, তারপর আসবো একেবারে সেই দিনটাতে। সিমেন্ট বাঁধানো বেদির কাছে এসে ওরা দাঁড়ালো। মণিমাসি সুন্দর করে হেসে বললেন, বসো। ওরা বেদির উপর উঠে বসে। তরুর মুখ নিচু, 17 ইঞ্চির নকশায় আঙুল ঘষছে। কনকের সহজ কথাটা মণিমাসি যা ভালো করেই জানেন। সেই সহজ ও সরল এবং সুন্দর কথাটাই আরও সাবলীল করে বলার মতো কথা খুঁজছে। কথার মধ্যে একটুও যেন আড়ষ্টতা না থাকে, শুনতে খারাপ না লাগে কানে, অথচ নতুন লাগবে। একটু গাম্ভীর্য থাকবে কথায়, স্বল্প হবে শব্দভাণ্ডার। এমন কটি কথা গোছানোর চেষ্টায় কনক তন্ময়। মণিমাসি আকাশের দিকে চোখ নিয়ে অপেক্ষা করছেন। বেলফুলের মিষ্টি একটা গন্ধ এখন হাওয়ায় একাকার। তরু দুটি কালো চোখ তুলল পলকের জন্য। খোপার কালোয় দুটি সাদা কুড়িও কেঁপে গেল একটু। মণিমাসি, কনক ডাকে। মনে হলো এ ডাক যেন আধ ঘুমন্ত কাউকে ডেকে তোলার মতো। হাসি মুখেই মুখ ফেরালেন মণিমাসি। তুমি কি কোনো দিন টিন দেখে রেখেছ? কনক আজ আশ্চর্যভাবে আপনি সম্বোধনটা এড়িয়ে গেল। আভাস এসে মিষ্টি করে সব কথাটাই বলে দিলে বলা যায়। না, মণিমাসি শান্ত ছোট্ট জবাব। তবে আগামী 16ই ভালো। তরুকে নিয়ে তুমি কলকাতায় আসবে, ব্যবস্থা করে রাখবো সব আমি। মিনিট 10 কষ্ট সইতে হবে তোমায়। একটা সই দিও তোমার, আর আশীর্বাদ। কনক একটু হাসল। তরু আরও একবার চোখ তুলেই মুখ নামালো। মণিমাসি কনককে দেখলেন এক মুহূর্ত, তারপর আরও একটু আনত মুখের কপাল ছোঁয়া সাদা সিথিটা লক্ষ্য করলেন চাঁদের ম্লান আলোতেও। তরুর সিঁদুর রাঙানো সিথিও তিনি দেখেছেন এক সময়, হয়তো তাই। তোমরা কি সব ঠিক করে ফেলেছ? মণিমাসি প্রশ্ন করলেন। কনক মাথা নাড়ল। তরু আরও একটু মাথা নামালো। বেশ, তবে তাই হবে।
মণিমাসি আস্তে আস্তে বললেন, থেমে থেমে, তোমার বাড়িতে তরুকে খুশি মনে নেবে তো? বাড়ি নানিক, আমি নিয়েছি, নেব মণিমাসি। মণিমাসি এবার তরুর মুখে চোখ রেখে বললেন, তোর মন তুই বুঝেছিস তরু, সেটাই বড় কথা। আমি খুশিই হয়েছি, তোরা সুখী হ। কনক উঠে পড়ল। দুটিতে যেমন এসেছিল একসাথে, পায়ে পায়ে পাশাপাশি, তেমন জোরেই ফিরে চলল। ওদের আসার পথে মণিমাসি যেমনভাবে তাকিয়েছিলেন, যাওয়ার পথেও তেমনভাবেই তাকিয়ে থাকলেন। খানিকটা তফাতে দুটি দেহ অস্পষ্ট হয়ে আসতেই উঠে দাঁড়ালেন মণিমাসি। এখন আর মুখের কোথাও সেই শান্ত হাসি নেই, নরম ভাবটা কেটে গেছে তার। হয়তো তরুর কিংবা তরুদের কথাই ভাবছেন তিনি, আর এই চিন্তাই তাকে গম্ভীর করে তুলছে। ঘরে ফিরে এসেছেন মণিমাসি। আসার পথে বারান্দা দিয়ে দেখে এসেছেন কনক আর তরুকে। পূবের ঘরটাই কনককে বারবার ছেড়ে দেয়া হয় থাকতে, এবারও তাই। সেই ঘরে পরিপাটি করে বিছানো বিছানায় বসে কনক, কাছে একটি চেয়ারে বসে তরু। শেড দেওয়ার টেবিল ল্যাম্পটা জ্বলছে, জানলা খোলা এবং দরজাও। নিজের ঘরে ফিরে এসে অপেক্ষা করলেন মণিমাসি খানিকক্ষণ। আপন মনে কি ভাবলেন, পায়চারি করলেন। তারপর উঠে পাশের ঘরটিতে গিয়ে তরুর বিছানায় বসে অপেক্ষা করতে লাগলেন। রাত যখন আরও নিস্তব্ধ নিঝুম, তরু তখন এলো। ঘরে ঢুকে মণিমাসিকে দেখে অপ্রস্তুত, রাঙা হয়ে উঠল তার মুখ। কনক কি শুয়ে পড়েছে? মণিমাসি নরম গলায় শুধলেন, না, এবার শোবে। তবে আরেকটা মশারি দি, টাঙিয়ে দিয়ায় ওর বিছানায়, না হলে ঘুমোতে পারবে না সারা রাত। মণিমাসির সঙ্গে পাশের ঘরে যেতে যেতে তরু লজ্জিত হল। ছি ছি, কি আক্কেল তার! এতক্ষণ বসে গল্পই করল শুধু, কাজের কথাটাই তার মনে নেই। নিজের ঘরে এসে এ বাক্স ও বাক্স নিচে চাপানো এক বাক্স থেকে মশারি বার করতে করতে মণিমাসি হেসে হেসে বললেন, বিয়ের পর তোরা যখন এ বাড়িতে আসবি তখন আমায় কত দিক যে লক্ষ্য রাখতে হবে রে তরু, তাই ভাবছি। তখন যে তোরা হবি মেয়ে জামাই, ত্রুটি ঘটলে কি রক্ষে আছে? তরু এবার না হেসে পারল না, বললে, তা তো দেখছি মণিমাসি, রাত দুপুরে যেভাবে মশারি হাতড়াতে শুরু করেছ। মশারিটা নিয়ে ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন মণিমাসি। নিজে সেই মশারিটা এক মুহূর্তে লক্ষ্য করে তরুর দিকে এগিয়ে দিতে দিতে বললেন হাসি মুখে, বলতো মশারিটা কার? হাত বাড়িয়ে মশারিটা নিয়েছে তরু। অল্পক্ষণ চোখ রাখতেই চিনতে পারল এ মশারি। মুহূর্তে মুখটা তার যেন ফ্যাকাশে হয়ে গেল। মণিমাসি লক্ষ্য করলেন সব। এবার গলায় আরো সহজ হাসি তুলে বললেন, যা, টাঙিয়ে দিয়ে আয়। ওখান থেকে একটু ফিতে বা পাট ছেঁড়া নিয়ে যা, নয়তো মশারি টাঙাতে পারবি না। কনকের খাটের মশারি টাঙানোর ফ্রেমটা এবার বাবু খুঁজে পেতে সারিয়ে নিতে হবে। তরু তবু দাঁড়িয়ে। মণিমাসি আবার বললেন, দাঁড়িয়ে রইলি যে, আর কত রাত করবি? শিগগিরই টাঙিয়ে দিয়ে আয়। তরু চলে গেল। এত আস্তে যা দেখে মণিমাসির ঠোঁটের কোণে দাঁত ফুটিয়ে হাসলেন। তরু খোলা জানলা দিয়ে ডাকল, ঘুমিয়ে পড়েছ? বিছানার ওপর উঠে বসল কনক। সবেই সিগারেটটা শেষ করে সে শুয়েছে। ঘুম কি অত অল্পেই আসবে আজ তার? কি ব্যাপার? কনক দরজা খুলল। মশারিটা নামিয়ে রাখল তরু বিছানায়। ঘরের এদিক ওদিক তাকালো। মশারি টাঙাবে? তরু মাথা নাড়ল। কি দরকার ছিল রাত দুপুরে এই হাঙ্গামার? একটা রাত এমনিতেই কাটিয়ে দিতে পারতাম। মণিমাসি বলেছে। তরু মশারির একটা খুঁট তুলে নিল। কনক অন্য খুঁট তুলে মশারি টাঙানোয় সাহায্য করতে লাগল। তিন দিকের দেওয়ালে মশারির ফিতে বাঁধা খুঁট নাগাল পেল। একটা খুঁট অসহায় হয়ে ঝুলতে লাগল। তরু একটুক্ষণ তাকিয়ে সেই অসহায় খুঁটের সঙ্গে ফিতে বেঁধে খোলা জানলার গরাদের ওপর থেকে বেঁধে দিলে। চমৎকার! কনক ফাজিল হাসি হাসল। তুমি দেখছি গৃহকর্মে
শুনিব না। তরু হাসল না, বরং কনকের এই কথাটাও তার কানে ভালো শোনাল না। ঘরের অল্প আলোতে তরুর মুখে রেখাগুলো খুব ভালো করে দেখা যাচ্ছিল না, তবু কনক বুঝতে পারল। বললে, অত গম্ভীর কেন? কই না, তা তো দেখাচ্ছে। কি জানি, রাত অনেক হলো, শুয়ে পড়ো। আমারও মাথাটা কেমন হঠাৎ যেন ধরে উঠেছে, শুয়ে পড়ি গে। তরু চলে গেল। দরজা বন্ধ করে আলোটা নিভিয়ে দিল কনক। চাঁদের আলোটা এবার যেন জোর হয়েছে। কনক এসে মশারির মধ্যে ঢুকল। তখন রাত কত কে জানে। নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছিল কনকের, কাশি উঠছিল, ঘুম ভেঙে গেল। চোখের পাতা খুলতেই উজ্জ্বল একটা আভা দেখল আগুনের। মুহূর্তে মশারির বাইরে বেরিয়ে এলো কনক। খোলা জানলার পাশ থেকে কি যেন সরে গেল। জানলার গড়াতে বাঁধা মশারির ফিতেটা কেটে গেছে, আর তার আগা বয়ে বয়ে ফুরফুরে হাওয়ায় এক ঝলক আগুন দাউ দাউ করে উঠে মশারির চালে এসে পৌঁছেছে। ধোঁয়ার কাপড় পোড়া গন্ধ। আগুনটা নিভে আসত হয়তো, কারণ চালের কাছে পৌঁছতে পৌঁছতে তার শিখা আস্ফালন কমেই এসেছিল। তবু কনক তাড়াতাড়ি মশারির খুঁটের বাঁধনগুলো খুলে আগুনটা নিভিয়ে দিলে। দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়াল। এই প্রান্ত থেকে হেঁটে ও প্রান্ত পর্যন্ত গেল, আবার ফিরে এলো। মণিমাসির ঘরের দরজা বন্ধ, তরুর ঘরেরও। সব অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই। শুধু সামনের অশ্বত্থ পাতায় হাওয়া লেগে একটা পতপত একটানা শব্দ উঠছে। কি আশ্চর্য, মশারিতে আগুন লাগলো কি করে? কে আগুন ধরিয়ে দিলে? কে সরে গেল জানলা দিয়ে? কে 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 কেন আগুন ধরালো মশারিতে? কনক যাতে শুয়েছিল সেই মশারির তলায়। আগুনটা যদি তেমনভাবে লেগে যেত, আর সহজে ঘুম ভাঙত না কনকের। তবে কনকের বুক ধক ধক করে আবার। তবে কি টেবিল ল্যাম্পের শিখা থেকে এমন কাণ্ড হলো? তাই বা কি করে হবে? শোবার আগে কনক নিজের হাতেই যে বাতি নিভিয়ে দিয়েছে। ঘুম আর এলো না কনকের। শত চিন্তার জালে আচ্ছন্ন চুপচাপ সে বসে থাকল। ভোর হলো, মাথাটা ভার হয়ে গেছে কনকের, চোখ দুটো জ্বলছে। ভোরের আলোয় সম্বিত ফিরতে মনে হলো সারা রাত্রি ধরে একটা দুঃস্বপ্ন দেখেছে সে। ভয় পেয়েছে কনক সেই স্বপ্ন দেখে, বিচলিত হয়েছে, এমনকি বিভ্রান্ত। একটু পরিষ্কার আলো তার দেখা দরকার, একটু হাওয়া দরকার বাইরের। উঠে পড়ল কনক, বারান্দা দিয়ে নেমে সোজা বাগানে এসে দাঁড়ালো। সব তেমনই আছে, সেই বেলঝাড়, বেদি, শিউলি গাছ। ভোরের স্বচ্ছ আলোয় বাগানটা এখন স্পষ্টই দেখা যাচ্ছে। ফুরফুরে মিষ্টি বাতাস বইছে ভোরের। ঘুমজাগা পাখির ঠোঁটে ঠোঁটে কাকলি। ভালোই লাগছে কনকের। আস্তে আস্তে বাগানের মধ্যে হাঁটতে লাগলো কনক। বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলো। মণিমাসি সাজি হাতে পুজোর ফুল তুলতে এসেছেন। কনক এগিয়ে গেল। মুখোমুখি দাঁড়িয়ে দুজন। মণিমাসি স্নান সেরে ধবধবে সাদা থানে গা জড়িয়ে এসেছেন। ভিজে কালো চুল এলো করা। কনকের দিকে তাকিয়ে ভোরবেলার মতো মিষ্টি হাসি হাসলেন মণিমাসি। এত ভোরে উঠে এসেছ যে? রাত্রিরে ভালো ঘুম হয়নি বুঝি? না, ঘুমোতে আর পারলাম কই। অদ্ভুত কাণ্ড। কি অদ্ভুত? চোখে প্রশ্ন তুলে মণিমাসি তাকালেন। সত্যি অদ্ভুত। এ বাড়িতে ভূত আছে নাকি? বুঝতে পারলাম না। রাত্রে আমার মশারিতে কে আগুন লাগিয়ে দিয়ে গেছে? মণিমাসি চমকে উঠলেন, অনেক বিস্ময় জাগিয়ে প্রশ্ন করলেন, সে কি? আমি তো তাই ভাবছি। মণিমাসির চোখের কোণে স্ফুলিঙ্গ জ্বলছিল, কিন্তু কনক তা দেখতে পেল না। মণিমাসি যেন অনেক ভাবনার মধ্যে থেকে উঠে এসে বললেন, সত্যি বড় আশ্চর্যের কথা তো। ও মশারিটা তরুর ফুলশয্যার মশারি। তত্ত্ব পাঠাবার সময় ভুলে আমরা দিতে পারিনি, এ বাড়িতেই ছিল। অষ্টমঙ্গলার পর দেবুরা যখন এলো
তখন যে আমি নিজের হাতে ওই মশারি টাঙিয়ে তরুদের বিছানা পেতে দিয়ে এসেছিলাম। তারপর আর অবশ্য মণিমাসির কথা শেষ হবার অপেক্ষা করল না কনক। শুধু একবার চমকে তাকালো। মুখটা আরো ফ্যাকাশে হয়ে এলো তার। শুধু বললে, ও তাই? মণিমাসি তাকিয়ে থাকলেন। কনক দ্রুত পায়ে বাগান পেরিয়ে যাচ্ছে। মণিমাসি পুজোর ফুল তুলে বাড়ির সিঁড়িতে পা দিতেই দেখা হয়ে গেল তরুর সঙ্গে। একটা থামের পাশে দাঁড়িয়েছিল তরু কাঠ হয়ে। চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা শূন্যতা, মুখের উপর জমাট বেদনা থমথম করছে। মণিমাসি থামলেন। তুই এখানে? কনক কোথায়? চলে গেছে। তরুর ঠোঁট নড়ে উঠল একটু। ডান হাতের মুঠিটা এগিয়ে দিলে। ভাঁজ করা মোচড়ানো এক টুকরো কাগজ। মণিমাসি হাত বাড়িয়ে কাগজটুকু নিলেন। পেন্সিলে লেখা 2টি কি 3টি ছত্র। পড়লেন মণিমাসি আধফোঁটা শব্দ করে। তরু, সময় থাকতে সতর্ক হলাম। তোমায় যে কি ভাববো কি বলবো তা আমি বুঝতে পারছি না। তোমার স্বর্গত স্বামীর পাশে যাবার ব্যবস্থা করে দেবে, এ আমার কল্পনাতীত ছিল। ছি। কনক। চিঠি পড়া শেষ করে মণিমাসি বললেন, কনকের সঙ্গে তোর কোনো কথা হয়নি? না। এ চিঠি তোকে কে দিলে? ওই দিয়েছে। কনক কোথায়? হাতে দিয়ে চলে গেল। মণিমাসি ফুলের সাজি নামিয়ে তরুকে কাছে টেনে নিলেন। বুকে বুকে স্পর্শ দিয়ে তার সমবেদনা জানালেন। বললেন, হে ভালোই হলো, তুই তোর মন বুঝলি এতদিনে। তরুকে আর একবার ঈষৎ বুকের উপর চাপ দিয়ে মণিমাসি আলিঙ্গন শিথিল করলেন। সাজি তুলে নিলেন আবার। কনকের চিঠিটা কিন্তু তার হাতেই থাকল। অত্যন্ত সংযত ভঙ্গিতে একটার পর একটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলেন। মণিমাসিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তরু। অবদ্ধ মনে হচ্ছে সব কিছু, সমস্ত। তরুর ইচ্ছে হলেও মুখ ফুটে বলে, আমার মন আমি বুঝেছি বলেই তো তোমার মনে করিয়ে দেয়া পুরনো স্মৃতিকে আমি নষ্ট করতে চেয়েছিলাম মণিমাসি। কিন্তু এ কি হলো? তোমরা যে আমায় ভুল বুঝলে সকলেই। তরু কিন্তু একটুও শব্দ করতে পারেনি। ঠোঁট নড়ছে কিনা নড়েনি। বুক থেকে কান্নার ঢেউগুলো ফুলে উঠে গলার কাছে আছড়ে এসে পড়ল। মণিমাসি ঠাকুর ঘরে স্বামীর ফটোর তলায় কটা ফুল দিয়ে গলবস্ত্র হয়েছেন। চোখের পাতা বোঝা। মৃত স্বামীকে মনে করবার চেষ্টা করছেন মণিমাসি। আর ভাবছেন, এই বৈধব্য কি সুন্দর, এই সুচিতা কি স্নিগ্ধ। চোখ খুললেই তো স্বামীকে দেখতে পাবেন তিনি, তার স্বামীকে। কিন্তু মণিমাসি চোখ খুলছেন না, কারণ বদ্ধ নয়নের সামনে অন্য একটা মুখ অস্পষ্ট রেখায় আঁকা ছবির মতো ভাসছে। সেই মুখ আজ সকালেও বাগানে তিনি দেখেছেন। চোখ বন্ধ থাকলেও মণিমাসির ঠোঁটে একটা আশ্চর্য হাসি ফুটে ওঠে। খুব খুশি হবার একটি কৃতার্থ হাসি। অনেক কৃত্রিমতার পর একটি অকৃত্রিম আনন্দ পাওয়া গেছে যেন। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিমল করের লেখা গল্প মশারি। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।